ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের যারা ২০২৫ অর্থাৎ এবছর যারা বৃত্তি পরীক্ষা, চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা বা স্কলারশিপ এক্সাম দিচ্ছ, তারা আগের যে পরীক্ষাগুলো অর্থাৎ গত বছরের যে পরীক্ষাগুলো প্রশ্নপত্র হয়েছে, সেই নমুনা প্রশ্নপত্র বা যে প্রশ্নপত্র পরীক্ষা হয়েছে ২০২৪ সালে, সেই প্রশ্নপত্রটা আজকের আমি তোমাদের সম্পূর্ণ উত্তরসহ আমি আলোচনা করব। তো চলো ২০২৪ সালের যে বৃত্তি পরীক্ষা হয়েছিল তার যে প্রশ্নটা, প্রথমে আমি বাংলা প্রশ্নটা আমি সম্পূর্ণ আলোচনা করব। দেখো, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা যে পরীক্ষা হয়েছিল গত বছরের, সেটা হচ্ছে পূর্ণমান ছিল ১০০ নম্বরের। বাংলাটা ছিল, বিষয় ছিল বাংলা, পূর্ণমান ছিল ১০০ এবং সময় ছিল কত ২ ঘন্টা ৩০ মিনিট। এই বছরও সে একই নিয়মে তোমাদের পরীক্ষা হবে। বাংলাটা সম্পূর্ণ ১০০ নম্বরের পরীক্ষা হবে। আমি সম্পূর্ণ আগের সিলেবাসে আমি বলে দিয়েছি কোন বিষয় থেকে কত নাম্বার পরীক্ষা হবে, সে বিষয়টাও আমি বলে রেখেছি। আর আজকে দেখো ২০২৪ সালে যে পরীক্ষাটা হয়েছিল তোমাদের বৃত্তি পরীক্ষা, তার বাংলার প্রশ্নটা দেখো, প্রশ্নপত্রের সম্পূর্ণ আমি উত্তর সহ আলোচনা করব। দেখো, একের কয়েক দিকে প্রশ্ন ছিল গত বছরের প্রশ্নে। দেখো, লুসাই পাহাড়ের যে জায়গায় আমার কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা। উদ্ধৃত অংশটির লেখক কে? লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? এবং সেই সঙ্গে আরেকটা প্রশ্ন থেকেছে এর সঙ্গে, কেন এই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে? কোন কোন পশুর তাজা পাঞ্জা দেখা গিয়েছিল বনের মধ্যে? পথ কিভাবে তৈরি করা হয়েছিল? দেখো, এর মান ছিল ১+১+১+২+৩। এভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে। এখানে উপরে লেখা হয়েছিল এখান থেকে প্রশ্ন যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, এরকম প্রশ্ন আসবে। এখানে দেখো মোট 5টি প্রশ্ন আছে, এর মধ্যে 4টি প্রশ্ন করতে বলা হয়েছিল। চলো এই প্রশ্নের উত্তরটা আমরা প্রথমে দেখে নিই। দেখো, এই প্রশ্নের অ্যান্সারের প্রথম প্রশ্ন বলা হয়েছিল উদ্ধৃত অংশটির লেখক কে? দেখো, এই উদ্ধৃত অংশটি দেখো বনের খবর থেকে নেওয়া হয়েছে। বনের খবর রচনাংশ থেকে নেওয়া হয়েছে, যার লেখক হচ্ছে প্রমোদ রঞ্জন রায়। দেখো, প্রথম প্রশ্ন কী ছিল? উদ্ধৃত অংশটির লেখক কে হচ্ছে? বনের খবর রচনা হচ্ছে প্রমোদ রঞ্জন রায়। দেখো, এর পরের প্রশ্ন ছিল লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে হয়েছিল? দেখো, লুসাই পাহাড়ের বিস্তার ছিল 650-700 বর্গমাইল জায়গা নিয়ে। তারপরে প্রশ্ন ছিল, কেন এই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে? দেখো, এর অ্যান্সারটা দেখো, এর মধ্যে একটাও গ্রাম ছিল না, পথও ছিল না, সেখানে মানুষের নামগন্ধ ছিল না, ছিল কেবল জানোয়ারের কিলিবিলি। তাই লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে। তারপরে প্রশ্ন বলা হচ্ছে, কোন কোন পশুর তাজা পাঞ্জা দেখা গিয়েছিল? দেখো, এখানে দেখো হাতি, গন্ডার, বাঘ, হরিণ প্রভৃতি পশুর তাজা পাঞ্জা দেখা গিয়েছিল। তারপরে প্রশ্ন আছে, বনের মধ্যে পথ কিভাবে তৈরি করা হয়েছিল? দেখো, বনের মধ্যে পথ তৈরি করা হয়েছিল ১০-১২ জন লুসাই বন কেটে পথ তৈরি করেছিল। কেমন? চলো একের ক্ষয়ের প্রশ্নটা দেখো। দেখো, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। দেখো, উদ্ধৃতিটি কোন রচনার অংশ? লেখক কে? উদ্ধৃতাংশের কে কাকে এই প্রশ্নটি করেছিল? আর কি ভেবে এমন প্রশ্ন করেছিল? বক্তা কি উত্তর পেল? তারপর কি সিদ্ধান্ত হলো? দেখো, এই প্রশ্নের মানটা এইভাবে ছিল ১+১+১+২+১+২। এটাও ৮ মার্কসের প্রশ্ন। ৮ মার্কস করে প্রশ্ন থাকছে। মোট কতগুলো? 4টি প্রশ্ন করতে হবে, এর মধ্যে 8 মার্কস করে। প্রতিটি প্রশ্নের মান কত হচ্ছে? 8 করে থাকছে। চলো দেখো, প্রথম প্রশ্ন ছিল এই প্রশ্নে, দেখো উদ্ধৃতিটি কোন রচনার অংশ? দেখো, আর লেখক কে? দেখো, উদ্ধৃতিটি দেখো নরহরি দাস রচনার অংশ, লেখক হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপর প্রশ্ন দেখো, উদ্ধৃতাংশে কে কাকে এই প্রশ্নটি করেছিল? দেখো, উদ্ধৃতাংশে ছাগলছানা ষাঁড়কে এই প্রশ্নটি করেছিল। তারপরে ছিল যে কি ভেবে এমন প্রশ্ন করেছিল? দেখো, একদিন ছাগলছানা গর্তের বাইরে বেরিয়ে এসে দেখলো একটা ষাঁড় ঘাস খাচ্ছে। ছাগলছানাটি আগে কখনো এত বড় জন্তু দেখেনি। এছাড়া ষাঁড়টির শিং দেখে সে ভাবলো এটিও বুঝি ছাগল, খুব ভালো জিনিস খেয়ে এত বড় জন্তু হয়েছে। তাই সে ষাঁড়কে এমন প্রশ্ন করেছিল। তারপর হচ্ছে যে বক্তা কি উত্তর পেল? দেখো, বক্তা উত্তর পেল, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। এই কথাটা বলেছিল কিন্তু ষাঁড় বলেছিল। কেমন? তাহলে এর উত্তরটা কী হলো? ছাগলছানা বলেছিল যে সে ঘাস কোথায়? ষাঁড় বলেছিল, তার উত্তরে ষাঁড় বলেছিল কি? যে ষাঁড় বলেছে ওই বনের ভিতরে। ছাগলছানা বললে আমাকে নিয়ে যেতে হবে। একথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল, এই সিদ্ধান্ত হলো।
কেমন এই প্রশ্নটা ছিল কি, তারপর কি সিদ্ধান্ত হলো? এই সিদ্ধান্তের প্রশ্ন হলো, ষাঁড় বললে এই বনের ভিতরে ছাগলছানা বললে আমাকে নিয়ে যেতে হবে। এই কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল, এই সিদ্ধান্ত হলো। কেমন? চলো তারপর দেখো গয়ের দাগের প্রশ্নটা দেখো, একের গ, ফেরাজের কাছে জ্যোতি খবর পেল, কোন রচনা থেকে নেওয়া হয়েছে? ফেরাজকে তার কাছ থেকে জ্যোতি কি খবর পেল? ফেরাজ খাঁ বাড়ি কোথায়, কোথায় ছিল, কে কিভাবে জ্যোতিকে সাঁতার শিখিয়েছিল? এই প্রশ্নের মান ছিল দেখো 1+1+2+1+3, 8 মার্কসের প্রশ্ন থাকছে। প্রতিটি প্রশ্ন পাঁচটি প্রশ্ন থাকছে, পাঁচটির মধ্যে 4টি করতে বলা হয়েছে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8 করে। কেমন? টোটাল এই পেকের থেকে ছিল তোমাদের 32 মার্কস ছিল, আর 4টি প্রশ্ন 32 মার্কসের ছিল। চলো এর অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো এই প্রশ্নের প্রথম প্রশ্ন দেখো, কোন রচনা থেকে নেওয়া হয়েছে? দেখো এই উত্তরটা হচ্ছে বাঘা যতীন রচনা থেকে নেওয়া হয়েছে। আর এর সঙ্গে আরেকটা প্রশ্ন দেখো, ফেরাজ কে? এর উত্তর হচ্ছে ফেরাজ হলো চাটুজ্জে বাড়ির পাহারাদার। এর পরের প্রশ্ন হচ্ছে, তার কাছ থেকে জ্যোতি কী খবর পেল? তার কাছ থেকে জ্যোতি খবর পেয়েছিল যে শত অত্যাচার সত্ত্বেও ফেরাজের মুলুকের কেউ ইংরেজকে রাজা বলে মেনে নেয়নি। তারপরে দেখো যে তাদের স্বাধীনতাকে তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, এই স্বাধীনতার জন্য তারা মরতে ভয় পায় না এবং পিছুপাও হয় না। এর সঙ্গে একটা প্রশ্ন আছে দেখো, ফিরোজ খানের বাড়ি কোথায় ছিল? দেখো ফিরোজ খানের বাড়ি কিন্তু ছিল কোথায়, যে ফিরোজ খানের বাড়ি উত্তর পশ্চিমের সীমান্তে প্রদেশে। কেমন? তারপর প্রশ্ন ছিল, কে কিভাবে জ্যোতিকে সাঁতার শিখিয়েছিল? দেখো এর অ্যান্সারটা হচ্ছে, গড়ি নদীতে জ্যোতির মা জ্যোতিকে শাড়ির এক প্রান্ত কোমরে বেঁধে অন্য প্রান্তটি হাতের মুঠোয় ধরে জ্যোতিকে তিনি ছুঁড়ে ফেলে দিত নদীর জোয়ারের জলে ঢেউয়ের সাথে লড়তে লড়তে জ্যোতি সাঁতার শিখেছিল। তারপরে প্রশ্ন দেখো, ঘয়ের দাগের প্রশ্ন, মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল। শম্ভুকে সে কোথায় কী জন্য গিয়েছিল? কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? কে কেন তাকে তিরস্কার করেছিল? শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল কি? এই প্রশ্নের মানটা এইভাবে আছে, 1+2+2+2+1, পুরো সম্পূর্ণ মান হচ্ছে 8। কেমন? এই ঘয়ের দাগের প্রশ্নের মান কিন্তু 8 মার্কসের। কেমন? চলো এই প্রশ্নের উত্তরটা আমরা দেখে নিই। এই ঘয়ের দাগের প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল শম্ভুকে। দেখো উত্তরটি দেখো, শম্ভু একটি 12 বছরের ছেলে। দেখো এই রচনাটা কিন্তু আলো নাটক থেকে এসছে, যার লেখক ছিল লীলা মজুমদার। আর এই নাটকের শম্ভু একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল, আর তার বয়স ছিল 12 বছর। কেমন? তারপর প্রশ্ন ছিল, সে কোথায় কী জন্য গিয়েছিল? এর উত্তর হচ্ছে, সে শুশুনি পাহাড়ের মাথায় দাদুর পায়ে ব্যথার ওষুধ আনতে গিয়েছিল। তারপর প্রশ্ন ছিল যে কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? এর উত্তর হচ্ছে, যারা শম্ভুকে ভয় দেখিয়েছিল তারা হলো বেড়াল, পেঁচা, গাছ, বনবিড়াল, মনসা ঝোপ ও বাদুড়রা শম্ভুকে ভয় দেখিয়েছিল। তার প্রশ্ন হচ্ছে, কে কেন তাকে তিরস্কার করেছিল? এর উত্তর হচ্ছে, গুরুমশাই শম্ভুকে তিরস্কার করেছিল, কারণ গুরুমশাই শম্ভুকে শুশনি পাহাড় থেকে দাদুর পায়ের ব্যথার ওষুধ আনতে বলায় পিসির পিছনে লুকিয়ে পড়ে। এরপরে গুরুমশাইয়ের প্রত্যুত্তরে পিসিমা ছেলেমানুষ বলায় গুরুমশাই শম্ভুকে তিরস্কার করে বলেছিল, কিসের ছেলেমানুষ, 12 বছরের বুড়ো ছেলে। তারপর প্রশ্ন ছিল যে শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল কি? এর উত্তর হচ্ছে, হ্যাঁ, শম্ভু শেষ পর্যন্ত ভয়কে জয় করতে পেরেছিল। চলো এর পরের প্রশ্নটা আমরা দেখে নিই। 9 দাগের প্রশ্ন, ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। উদ্ধৃত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? কী চালের ভাত হলো? কোথা থেকে মাছ কেনা হয়েছিল? কোথায় রান্না করা হয়েছিল? কিসের থালায় তারা ভাত খেয়েছিল? খাওয়ার পর কি কি জিনিস ধুয়ে তারা কোথায় রেখেছিল? দেখো এই প্রশ্নের মানটা এইভাবে দেওয়া হয়েছিল 1+1+2+1+1+2 সমান 8। 8 মার্কসের প্রশ্ন। কেমন? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো এই প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল, উদ্ধৃত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? উদ্ধৃত অংশটি রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি রচনা থেকে নেওয়া হয়েছে। তার প্রশ্ন ছিল, কী চালের ভাত হলো? এখানে এর উত্তরটা হচ্ছে লাল মোটা চালের ভাত হলো। তারপর প্রশ্ন হচ্ছে, কোথা থেকে মাছ কেনা হয়েছিল? এর উত্তর হচ্ছে, মাছ জেলের ডিঙা থেকে কেনা হয়েছিল। তারপর প্রশ্ন ছিল, কোথায় রান্না করা হয়েছিল? রান্না করা হয়েছিল নৌকাতে। এক মাঝি নৌকার পিছন দিকে এক পাটাতন তুলে নিচে রাখা মাটির উনুনে কাঠ জ্বালে রান্না করেছিল। এরপর প্রশ্ন ছিল, কিসের থালায় তারা ভাত খেয়েছিল? মাটির থালায় তারা ভাত খেয়েছিল। এর উত্তর। তার প্রশ্ন ছিল, খাওয়ার পর
কি কি জিনিস ধুয়ে তারা কোথায় রেখেছিল? খাওয়ার পর হাত বাড়িয়ে নদীর জলে থালা বাটি হাঁড়ি কড়াই সব ধুয়ে আবার তারা সেগুলি পাটাতনের নিচে তুলে রাখে। তারপরে দেখো 2 দাগের প্রশ্ন, দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। বলা হচ্ছে 4 × 4, প্রতিটি প্রশ্নের মান 4 করে থাকছে, 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। কেমন? চলো কয়েক দাগের প্রশ্ন দেখো। দেখো ইচ্ছে করে স্লেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি, কোন কবিতার অংশ? তার কি কি হতে ইচ্ছে করে? দেখো এর প্রশ্নের মান হচ্ছে 1 + 1 = 4। কেমন? এই প্রশ্নের উত্তরটা আমরা দেখে নিই চলো। দেখো 2 এর প্রশ্নের প্রথম প্রশ্নটা ছিল কোন কবিতার অংশ? দেখো এই রচনাটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিচিত্র স্বাদ কবিতার অংশ। তার প্রশ্ন ছিল যে তার কি কি হতে ইচ্ছে করেছে। বিচিত্র স্বাদ কবিতায় কবির যা যা হতে ইচ্ছে করেছিল, প্রথমে তার চিনে পুতুল বা আর চুড়ি নিয়ে রাস্তায় রাস্তায় ফেরি করার স্বাদ জেগেছিল। তারপরে বাবুদের ফুলবাগানে মালি হয়ে কোদাল দিয়ে মাটি কোপার স্বাদ জেগেছিল। তারপরে সর্বশেষে তার লণ্ঠন হাতে নিয়ে আঁধার গলির বিভিন্ন বাড়ির দরজা গলির ধারে সারারাত্রি পাহারাদার হওয়ার ইচ্ছা হয়েছিল। তারপরে প্রশ্নটা দেখে নিই আমরা চলো। মিছিমিছি সবাই বললে বেজায় মিঠে, কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? লেখকের নাম কি? মিছিমিছি তারা কি কি খেয়েছিল? দেখো এই প্রশ্নের মানটা দেওয়া হয়েছে 1 + 1 + 2 = 4। চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। 2 ক্ষয়ের উত্তরটা দেখো। এই উদ্ধৃতাংশটি ছিল বনভোজন কবিতার অংশ, আর এর কবি ছিল কবি ছিল গোলাম মোস্তফা। তারপরের প্রশ্ন ছিল লেখকের নাম কি? আমরা জানলাম লেখকের নাম হচ্ছে গোলাম মোস্তফা। আর এর পরের প্রশ্ন ছিল মিছিমিছি তারা কি কি খেয়েছিল। দেখো মিছিমিছি তারা ধুলোবালির কোরমা, পোলাও ও কাদার পিঠে খেয়েছিল। চলো তারপরে প্রশ্নটা দেখে নিই আমরা। দেখো গয়ের দিকে প্রশ্ন 2 গ, বলবো ওরে ভয় পায় যে এ সে ছেলে নয়, কোন কবিতার অংশ? কবি কে? কাকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে? কেন সে ভয় পায় না? এই প্রশ্নের মানগুলো দেখো 1 + 1 + 1 = 4। 4 মার্কসের প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকছে। চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো 2 গয়ের যে প্রশ্নটা ছিল, দেখো কোন কবিতার অংশ? দেখো এটা হচ্ছে আমি সাগর পাড়ি দেব কবিতার অংশ। আর কবি হচ্ছেন যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এর সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল দেখো, যে কাকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে? দেখো এর উত্তর হচ্ছে হাঙ্গর, কুমির, তিমির মতো জলচর প্রাণীর দল, তাদের দাঁত নখ দেখে কোভিড হবে না, কবির ভয় পাওয়ার কথা বলা হয়েছে। এর সঙ্গে একটা প্রশ্ন ছিল দেখো, যে কেন সে ভয় পায় না? এর উত্তর হচ্ছে কবি একজন বীর বণিক এবং সত্য সাগর তার রাজ্য বলে তিনি মনে করেন। তাই তিনি বলেছেন যে আমি ভয় পাওয়া সেই সব ছেলেদের মতো নই। চলো তারপর প্রশ্ন দেখো, আদর্শ ছেলে কবিতাটি কার লেখা? কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন? প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত? দেখো এই প্রশ্নের মানগুলো ছিল দেখো 1 + 1 + 2 = 4। এই প্রশ্নের মান কিন্তু 4, প্রতিটি প্রশ্নের মান 4 করে থাকছে। চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। 2 ঘয়ের প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল দেখো, যে আদর্শ ছেলে কবিতাটি কার লেখা? দেখো আদর্শ ছেলে কবিতাটি কুসুম কুমারী দাসের লেখা। এর সঙ্গে যে অ্যাটাচমেন্ট প্রশ্নটা ছিল দেখো, কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেছেন? এর উত্তর হচ্ছে আদর্শ ছেলে কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে এই প্রত্যাশা করেছেন যে তারা মুখের কথায় বড় না হয়ে কাজে বড় হবে, হাসি মুখে তেজ ও বলের দ্বারা সে মানুষ হয়ে উঠবার পণ করবে, বিপদ দেখে তারা এগিয়ে যাবে, মিছিমিছি সে ভয় পাবে না, হাতের কাজ ও পরিশ্রমের সঙ্গে খেতে সে মানুষ হয়, এ দেশের কল্যাণ সাধন করবে। এই ঘয় দেখে শেষ প্রশ্ন ছিল প্রত্যেক দেশবাসীর কী প্রতিজ্ঞা করা উচিত? দেখো এর উত্তর হচ্ছে প্রত্যেক দেশবাসীর প্রতিজ্ঞা করা উচিত যে সে সর্বদা হাসি মুখে থাকবে, তার শরীরে বলও থাকবে, বিপদ দেখলে ভয় না পেয়ে সচেতনভাবে তাকে এগিয়ে যেতে হবে, হাতের কাজ দিয়ে ও প্রাণ দিয়ে খাটার মতো শক্তি তাকে সঞ্চয় করতে হবে, ভয়ে তাকে পিছিয়ে পড়লে চলবে না, তাকে মনে রাখতে হবে যে মানুষ হয়ে যখন সে জন্মেছে তখন তাকে প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে, তাকে মনে রাখতে হবে যে বন্ধুকে কৃষককে শিশু হোক বা রাজার কুমার হোক, সকলেরই এই বিশ্ব সংসারের কাজ রয়েছে, হাতের কাজ ও পরিশ্রমের সঙ্গে খেটে সে মানুষ হয়ে দেশের কল্যাণ সাধন করবে।
চলো 2 থেকে শেষ প্রশ্নটা আমরা দেখে নিই। দেখো, শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা কোন কবিতার অংশ? কবির নাম কি? মাটি, পাষাণ, ঝর্ণা ও শ্যাম বনানীর কাছ থেকে আমরা কি কি শিক্ষা পাই? এই প্রশ্নের মানটা এইভাবে যাচ্ছে, দেখো 1+1+2=4। কেমন? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো, শেষ প্রশ্ন ছিল 2 দাগের শেষ প্রশ্ন ওঁরটা। এই ওঁর প্রথম প্রশ্ন দেখো, কোন কবিতার অংশ? কবির নাম কি? দেখো এর উত্তর হচ্ছে কবিতার নাম হচ্ছে সবার আমি ছাত্র। কবির নাম হচ্ছে সুনির্মল বসু। এর সঙ্গে অ্যাটাচমেন্ট যে প্রশ্নগুলোটা ছিল সেটা হচ্ছে কবির নাম কি, মাটি, পাষাণ, ঝর্ণা ও শ্যামবনের কাছ থেকে আমরা কি কি শিক্ষা পাই। দেখো, কবি মাটির কাছে সহিষ্ণুতার শিক্ষা পেয়েছেন, অর্থাৎ আমি মাটির কাছে সহিষ্ণুতার শিক্ষা পেয়েছি। আর পাষাণের কাছে আপন কাজে কঠোর হতে শিক্ষা পেয়েছেন। আর ঝর্ণা কবির গানে গানে মনে গানে জাগিয়েছেন ও শ্যামবনের কাছে সরস্বতা ভিক্ষা করেছেন। চলো আমরা 3 থেকে প্রশ্ন চলে এলাম, কবি ও কবিতার নাম সহ শূন্যস্থান পূরণ করো। চলো, যে শূন্যস্থান পূরণের কথা বলা হয়েছে এর কবির নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত আর কবিতার নাম হচ্ছে দূরের পাল্লা। চলে এলাম আমরা 3 নম্বরের প্রশ্ন। দেখো, কবি ও কবিতার নাম সহ শূন্যস্থান পূরণ করো। ড্যাশ খান 3 ড্যাশ, অর্থাৎ হচ্ছে ছিপ খান। কী হবে অ্যান্সার? শূন্যস্থানে কী হবে? ছিপ খান 6 প। ছিপ খান 3 দাঁড়, দয় চন্দ্রবিন্দু আকার অড় দাঁড়। ছিপ খান 3 দাঁড় 3 জন মাল্লা, ময় আকার লয় লয় আকার মাল্লা। তারপর দেখো ড্যাশ দিন ড্যাশ, অর্থাৎ চৌপর। চৌপর চৌকার পর চৌপর দিন ভোর। দিন ভোর বলবে ভোর। দেখো, দিন আর ভোরের মধ্যে কিন্তু একটা হাইপেন থাকবে। কেমন? 3 দাঁড় বা দিন ভোরে ছোট্ট হাইপেন একটা দেবে। দেয় দূর পাল্লা, হাইপেন দিয়ে লিখবে পাল্লা। পয়াকার লয় লয় আকার। কেমন? পাল্লা পূর্ণচ্ছেদ। চলো 4 থেকে প্রশ্ন বলছে, 4 কয় থেকে প্রশ্ন, অর্থ লেখো। 6টি 1 2 3 4 5 6 7টা আছে, 6টি করতে বলা হচ্ছে। চলো আমরা সবগুলোই করে নিই। ঠক্কর কথার অর্থ হচ্ছে আঘাত। ঠক্কর কথার অর্থ হচ্ছে আঘাত। আর শক্তি কথার অর্থ হচ্ছে ক্ষমতা। সহিষ্ণুতার কথার অর্থ হচ্ছে সহ্য শক্তি। আর কড়ি শব্দের অর্থ হচ্ছে পয়সা। আর খোরাক মানে কি জানি আমরা? খাদ্য। খোরাক মানে কি? খাদ্য। আর ছই মানে কি হচ্ছে? ছই মানে হচ্ছে নৌকা বা গরুর গাড়ির ছাদ। চলো আমরা এই অ্যান্সারটা দেখে নিই। দেখো, বলা হচ্ছে যে ঠক্কর মানে কি? আঘাত। আর শক্তি, এখানে শক্তি ছিল, এখানে শক্তি শুধু হবে। শক্তি মানে ক্ষমতা। আর হচ্ছে সহিষ্ণুতা মানে হচ্ছে সহ্য শক্তি। আর কড়ি মানে কি? পয়সা। কড়ি মানে পয়সা। আর খোরাক মানে হচ্ছে খাদ্য। আর ছই মানে হচ্ছে নৌকা বা গরুর গাড়ির ছাদ। আর মোরাল মানে কি? রাজহাঁস। কেমন? চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। তারপর প্রশ্ন বলা হচ্ছে বাক্য রচনা করো। 4 ক্ষয়ের দিকে দেখো, বাক্য রচনা করো যে কোনো 3টি। এখানে কতগুলো আছে? 1 2 3 4 5। কী আছে? আমন্ত্রণ, ভ্যাবাচাকা, ফেরিওয়ালা, এলোপাতাড়ি, নজরানা। এই 5টি শব্দের বাক্য রচনা করতে বলা হয়েছে। চলো আমরা এই শব্দগুলোর বাক্য রচনা আমরা করে ফেলি। দেখো, প্রথমে ছিল তোমাদের আমন্ত্রণ। আমন্ত্রণ দিয়ে বাক্য রচনা করবে যে সবুজকে আজ আমাদের বাড়ি আমন্ত্রণ করলাম। তারপর দেখো ভ্যাবাচাকা দিয়ে বাক্য রচনা করবে তোমরা, রাজাকে প্রশ্ন করায় ভ্যাবাচাকা হয়ে পড়লো। তারপর দেখো ফেরিওয়ালা ফয়কার ওয়াইসি ও লয়াকার ফেরিওয়ালা নানা রকম জিনিস বিক্রি করে। এলোপাতাড়ি, রাস্তার কয়েকজন ছেলে এলোপাতাড়ি ঢিল ছুঁড়িয়ে সাপটাকে হত্যা করলো। চলো শেষে দেখো নজরানা দিয়ে বাক্য রচনা হবে। দেখো যে গৃহস্থরা ব্রাহ্মণদের নজরানা দিল। গৃহস্থরা ব্রাহ্মণদের রজনানা দিল। চলো এর পরের প্রশ্নটা আমরা দেখে নিই। বলছে কি বলছে? নিচের বর্ণগুলি যোগ করে, কি বলা আছে? নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। দেখো, এই বর্ণগুলি যোগ করে যে শব্দ তৈরি করতে বলা হয়েছে, যখন 3টি বলা হয়েছে, মান ছিল কি? 3 গুণিতক 2, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান কত? 2 করেছিল। চলো প্রথম বলেছে কি? স যুক্ত অ যুক্ত ব যুক্ত আ যুক্ত হস্যই কি হচ্ছে? এ হচ্ছে সবাই। কি হচ্ছে? সবাই। এর উত্তরটা কী হবে? সবাই। দন্ত স বয়াকার হস্যই সবাই। হচ্ছে ম যুক্ত আ যুক্ত ত যুক্ত অ যুক্ত ব যুক্ত ব যুক্ত অ যুক্ত র। কি হচ্ছে? মাতব্বর। কি লেখা আছে? মাতব্বর। ময়াকার ত বয়ব র, মাতব্বর। তাহলে কিছু দেখো, যুক্ত অন্তস্থ জ যুক্ত আ যুক্ত কু যুক্ত উ। এখানে কু হবে না, হস্যকার হবে না। ক যুক্ত হস্য যুক্ত ল। কি আছে? ব্যাকুল হবে। বয়জফলা আকার কয়সু ল, ব্যাকুল। তারপরে দেখো আ
যুক্ত বর্গজ যুক্ত গ যুক্ত হস্য যুক্ত ব যুক্ত হস্যই কী হবে? এর উত্তরটা কী হবে? আজগুবি। কী হবে? আজ আ বর্গজ আজগুবি গয় হস্য বয় হস্যই আজগুবি। চলো তারপর হচ্ছে হ যুক্ত আ যুক্ত ত যুক্ত এ যুক্ত খ যুক্ত অ যুক্ত অ যুক্ত অর যুক্ত হস্যই, অর্থাৎ এর উত্তর হচ্ছে হাতে খড়ি, অর্থাৎ হাতে খড়ি, হাতে খড়ি। কেমন? চলো আমরা বিপরীত শব্দটা দেখে নিই। দেখো বিপরীত শব্দ বলা হয়েছে যে গৌরব, বন্ধ, যাওয়া, বন্ধু, হিংস্র, উদয়, উত্তর। দেখো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে বলা হচ্ছে যে আশা করি প্রতিটি প্রশ্নের মান 6 হবে। এখানে একটু ভুল দেওয়া আছে, অর্থাৎ এখানে 6 গুণিতক 1 হবে। 6 গুণিতক 1 সমান 6। প্রতিটি প্রশ্নের মান কি যে এই 1 করে থাকছে। তাহলে চলো আমরা এই প্রশ্নের অ্যান্সারটা দেখে নিই। চলো বলা আছে গৌরব, গৌরবের বিপরীত হবে কি? অগৌরব বা অমর্যাদাও হতে পারে। বন্ধ মানে খোলা, বন্ধের বিপরীত হচ্ছে খোলা। যাওয়া বিপরীত হচ্ছে আশা। বন্ধু বিপরীত শব্দ হচ্ছে শত্রু। হিংস্র বিপরীত শব্দ হচ্ছে নম্র বা শান্ত, নম্র বা শান্ত। আর উদয় বিপরীত শব্দ হচ্ছে অস্ত। আর উত্তর হচ্ছে কি এর প্রশ্ন। উত্তর কিন্তু দিক নয়, এখানে উত্তর মানে কি প্রশ্ন হবে। উত্তরের বিপরীত কী হবে? প্রশ্ন হবে। চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। এলোমেলো সব বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। দেখো টি ল গু প টিস, অর্থাৎ পটগুলটিস কী আছে? এর উত্তরটা কী হবে? পটগুলটিস। এর উত্তরটা কী হবে? পটগুলটিস। তাহলে নভ ন ভোজ ন বজ, অর্থাৎ এর উত্তর হবে বনভোজন। কী হবে? বনভোজন। আমি লিখে দিচ্ছি দেখো পটগুলটিস, ছোট ছোট করে লিখে দিচ্ছি দেখো পটগুলটিস। প ট গ গয়সু ল গুলটিস টয়সি তালবস পটগুলটিস। তারপর নভ কী আছে? নভ নবজ, অর্থাৎ বনভোজন। কী হবে? বনভোজন। বদন্তন বনভোজন। ভয়কর বর্গজ দন্তন্য বনভোজন। হচ্ছে র শুক্রবার, অর্থাৎ শুক্রবার। এর অর্থ উত্তর কত হবে? কী হবে? শুক্রবার। শুক্রবার। রয়েছে গর গু গরু গম্ভীর, অর্থাৎ গুরু গম্ভীর। কী হবে? উত্তরটা কী হবে? গুরু গম্ভীর। গুরু গম্ভীর। রয়েছে না গ ল ছা ছা, অর্থাৎ কী হবে? ছাগল ছানা। কী হবে? ছয়াকার গ ল ছাগল ছানা, ছাগল ছানা। এর পরের প্রশ্ন দেখো লিঙ্গ পরিবর্তন করো যে কোনো 4টি। লিঙ্গ পরিবর্তন করো যে কোনো 4টি বলা আজকে। দেখো মহাশয়, শ্রীমতী, বর, কুমারী, রাজা। এদের লিঙ্গ পরিবর্তন করতে বলা হচ্ছে মহাশয়। মহাশয়ের বিপরীত যে লিঙ্গ কী হবে? লিঙ্গ পরিবর্তন করলে হচ্ছে মহাশয়া হবে। মহাশয়া কী হবে? মহাশয়া অন্তস্থ আকার হবে মহাশয়া। শ্রীমতী, শ্রীমতী হলে কি? স্ত্রী হবে। এ কি উত্তরটা কী হবে? এর লিঙ্গ পরিবর্তন করলে কী হবে? স্ত্রী হবে। স্ত্রীটা হচ্ছে স্ত্রীলিঙ্গ আর শ্রীমতী হচ্ছে স্ত্রীটা হচ্ছে তোমার পুংলিঙ্গ আর শ্রীমতী হচ্ছে স্ত্রীলিঙ্গ। আর মহাশয় পুংলিঙ্গ আর এর লিঙ্গ পরিবর্তন কী হবে? মহাশয়া। বর দেখো বর হচ্ছে তোমার পুংলিঙ্গ আর এর হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দ হবে গিয়ে বধূ। বধূ বা বউ, বধূ বা বউ। তোমরা বউ লিখতে পারো বা বধূ লিখতে পারো। কুমারী কী হবে? কুমারী লিঙ্গ পরিবর্তন কী হবে? কুমার হবে। কী হবে? কুমার। দীর্ঘইকার কেটে দেবে কুমার হবে। কয় হস্যু ময়াকার র কুমার। আর রাজা হলে জানি আমরা রাজা বিপরীত হবে কি? রানী। কী হবে? রানী। আচ্ছা এখানে অন্তস্থ আকার দিয়ে দিবে মহাশয়া, ম হয়াকার তালবস্য অন্তস্থ আকার মহাশয়া। আচ্ছা এক কথায় প্রকাশ করো সহ্য করার ক্ষমতা কি বলা আছে? পরের প্রশ্ন গয় থেকে 5-এর গ বলা আছে এক কথায় প্রকাশ করো যে কোনো 4টি। এখানে দেখো সহ্য করার ক্ষমতা বলা আছে। সহ্য করার ক্ষমতা হচ্ছে সহিষ্ণুতা। কী হবে? সহিষ্ণুতা। দন্তস্ব হয়েশ্বই মুদনেশ্বর ইয় হস্যুকা সহিষ্ণুতা। আচ্ছা রয়েছে সহ্য করার ক্ষমতা কী বলা হয়? সহিষ্ণুতা বলা হচ্ছে। যে নারী দুঃখ ঘোচে না তাকে দুঃখিনী বলা হয়। কী বলা হয়? দুঃখিনী। দয়স্যু বিসর্গ ক্ষয় দীর্ঘই দন্তনে হস্যই দুঃখিনী। যে বিদেশে থাকে তাকে প্রবাসী বলা হয়। কী বলা হয়? প্রবাসী। এক সারিতে বসে খাওয়াকে বলা হয় পংক্তি ভোজ। কী ভোজ বলা হচ্ছে? পংক্তি ভোজ। আমি এখানে লিখে দিচ্ছি দেখো এক সারিতে বসে খাওয়াকে বলা হচ্ছে কি? পংক্তি ভোজ। পংক্তি কয়তয় অস্বীকার পংক্তি ভোজ। তাহলে হচ্ছে যার দয়া নেই তাকে নির্দয় বলা হয়। কি বলা হয়? নির্দয় বলা হয়। আচ্ছা
চলো এরপর দেখো যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো বলেছে। কয়েকটা প্রশ্ন হচ্ছে তোমার প্রিয় একজন মহাপুরুষের সম্পর্কে লিখতে হবে, যে কোনো একজন রামকৃষ্ণ দেব লিখতে পারো, বা রামকৃষ্ণ পরমহংসদেব, কিংবা স্বামী বিবেকানন্দ, এগুলোর সম্পর্কে এদের সম্পর্কেও লিখতে পারো, মহাপুরুষ কেমন। এরপর হচ্ছে ক্ষয় থেকে প্রধান দেখো ছয়ের খ হচ্ছে রচনা তোমাদের প্রিয় উৎসব দুর্গা পুজো দিতে পারো, তোমাদের যে কোনো একটা প্রিয় উৎসব সম্পর্কে তোমাদের লিখতে হবে। কত মার্কসের থাকছে? 8 মার্কসের কিন্তু থাকছে। তোমাদের 8 মার্কসের মতো করে রচনা লিখতে হবে, তোমার প্রিয় একজন মহাপুরুষের নাম বা তোমার প্রিয় উৎসব। আর গয়ের দিকে দেখো ছয়ের গ হচ্ছে একটি গৃহপালিত পশু, একটা গৃহপালিত পশু গরু বা কুকুর যে কোনো যার সম্পর্কে একটা রচনা তোমাদের লিখতে হবে। 3টি দেওয়া থাকবে, 3টির মধ্যে তোমাদের যে কোনো একটি লিখতে হবে। 3টি দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটি তোমাদের রচনা লিখতে হবে। চলো আজকের এই পর্যন্ত তোমাদের 2024-এর গত বছরের যে প্রশ্নের মডিউলটা ছিল সেই প্রশ্নটা সম্পূর্ণ আমি আলোচনা করলাম। আর এর পরের যে মোট 5টি পেপার ছিল সেই 5টি পেপারের মধ্যে বাংলাটা আলোচনা করলাম 2024 সালের। এরপর কি আমি সমাজবিজ্ঞান কি গণিত কিংবা বিজ্ঞান, তারপরে ইংরেজি, তারপরে অঙ্ক, এগুলো সম্পর্কে প্রতিটা প্রশ্ন আমি আলোচনা করব। চলো আজকে এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের মডেল স্কুলটার পরের 2024-এর পরের প্রশ্নটা।